আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এক যুগ পূর্ণ করল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। উন্নয়নের মহাযজ্ঞে সব সূচকে এগিয়ে দেশ। বিদেশে কর্মী পাঠাতে দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রবাসীদের অধিকার নিশ্চিত করার আহ্বান। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনের অনুমোদন পেল গ্লোবের বঙ্গোভ্যাক্স। করোনায় আরো 17 মৃত্যু। রোহিঙ্গাদের মিয়ানমারেই ফিরতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যাম্পের চারপাশে দেয়া হবে কাঁটাতারের বেড়া। টিভি অভিনেত্রী আশা চৌধুরীর ময়না তদন্ত সম্পন্ন। স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরো থাকছে, নিভৃত গ্রাম থেকে ঢাকার গ্যালারিতে চিত্রকর নুরুদ্দিন, রংতুলিতে প্রজ্জ্বল গ্রাম জীবন। এক যুগ পূর্ণ করল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নত দেশের পথেই হাঁটছে বাংলাদেশ। সামাজিক অর্থনৈতিক সব সূচকে এগোচ্ছে দেশ। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনটির হাত ধরেই চলছে উন্নয়নের মহাযজ্ঞ। আয় বৈষম্য দূর করা ও কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে দূর করতে হবে দুর্নীতি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভোট ভাতের সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়ে 1996-এর পর 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশের পথ পাড়ি দিয়ে উন্নয়নের মহাসড়কে পথ চলা। লক্ষ্য 2021, এরপর ভিশন 2041। বদ্বীপ পরিকল্পনা করেও এগোচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে বেড়েছে মানুষের গড় আয়ু এবং কমেছে দারিদ্র্যের হার। সারা দেশেই উন্নয়নের মহাযজ্ঞ। পদ্মা সেতু যেন সেই উন্নয়নেরই প্রতীক। পদ্মা সেতু দৃশ্যমান বা তার সবগুলো স্প্যান লেগে যাওয়ার পরে বিশ্ব সমাজে বাংলাদেশের যে ভাবমূর্তি, যে উজ্জ্বল বিশ্বাসযোগ্যতা, এটা সবচেয়ে বড় অর্জন। অর্থনীতির সূচকেও এগিয়ে চলা। রেমিটেন্স আসছে, বাড়ছে রিজার্ভ। মাথাপিছু আয় বাড়লেও আয় বৈষম্য এবং দুর্নীতি রোধ করার পরামর্শ এই বিশেষজ্ঞের। সবচেয়ে বড় উৎকণ্ঠার বিষয় হলো বৈষম্য, আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, সুযোগ বৈষম্য। এটা 72 সনের তুলনায় 2008 সনে বেড়েছে। 2008 সনের তুলনায় এখন আরো বেড়েছে। প্রণোদনা প্যাকেজে যে বিশাল টাকা দিয়ে রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী, খরচ হচ্ছে না। কাজে এই দিকে আনুষ্ঠানিক ক্ষমতায়ন করতে হবে। বিশ্ব মহামারী করোনা সামাল দিয়ে অর্থনীতিকে সঠিক পথে রাখতে সরকার সফল বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। আমরা চাই তিনি শুধু বাংলাদেশের না, তিনি একজন পৃথিবীর স্টেটসম্যান হিসাবে একটা পাকাপোক্ত জায়গা করে নেন। এই জন্য তাকে কিন্তু সমালোচনা সহ্য করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে যে সংগ্রামটা শুরু করছেন এটাকে তার যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। মধ্যপথে ছেড়ে দিলে চলবে না। দিন বদলের সনদ হাতে গত 12 বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মোকাবেলা করেছে হাজারো চ্যালেঞ্জ। ছিটমহল সমস্যা সমাধান, সমুদ্র সীমা জয়, যুদ্ধাপরাধীদের বিচার, নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছেন। এভাবেই বাংলাদেশকে বুকে আগলে রেখেছেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, অভিবাসীদের মর্যাদা নিশ্চিত করতে হবে, তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। বিদেশে অন্ধের মতো চাকরির পেছনে না ছুটে ডিজিটাল নিবন্ধন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট।
2000 সালের 4 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বব্যাপী 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় এবছর প্রতিপাদ্য নির্ধারণ হয় মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শিক্ষাবৃত্তি ও সিআইপিদের সম্মাননা প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক গতি নিশ্চিতে বৈদেশিক মুদ্রার গুরুত্ব তুলে ধরেন। অর্থনীতির বড় যোগানদাতা এই প্রবাসীদের প্রতি অভিবাসন সংশ্লিষ্টদের দায়িত্বশীল হবার নির্দেশ দেন। শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জনের পথে বাংলাদেশ। এমন পর্যায়ে অন্ধের মতো চাকরির পেছনে না ছুটে আগে দক্ষতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। ঋণ সহায়তার আশ্বাস দিয়ে বিদেশ ফেরত কর্মীদের ব্যবসার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের কর্মী যে দেশে যায় তারা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তারা তাদের দেশ গড়ায় ভূমিকা রাখছে, কাজে তাদেরও গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বিতা অর্জনের পথে 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। আমাদের এখানেও কাজের কোনো অভাব হবে না। দক্ষ কর্মী আমাদেরও প্রয়োজন, বিদেশি বিনিয়োগ আসছে। আত্মনির্ভরশীল দেশ গড়তে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আত্মমর্যাদাশীল হব, আত্মনির্ভরশীল হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনার টিকা বঙ্গোভ্যাক্স উৎপাদনের অনুমতি পেল দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এরপর ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC-তে আবেদন করা হবে। চলতি মাসে ট্রায়ালে যাওয়ার ব্যাপারে আশাবাদী গ্লোব বায়োটেক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনা ভাইরাসের টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স। গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক ডক্টর আসিফ মাহমুদ 21 টেলিভিশনকে জানান, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য 28 ডিসেম্বর অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ডোজগুলো আমরা দিব, সেই ডোজগুলো কিন্তু একটা লাইসেন্স প্রাপ্ত ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি থেকে ম্যানুফ্যাকচার হইতে হবে। তো সেটার জন্য একটা লাইসেন্সের দরকার হয়। তো ডিজি দিয়ে ডিসেম্বরে 28 তারিখে আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের ডোজ ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্স দিয়েছে। BMRC-তে আবেদন করা হবে। যত দ্রুত সম্ভব ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে চায় প্রতিষ্ঠানটি। আমাদের সিআরও ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে BMRC এবং ডিজিজের অ্যাপ্রুভাল সাপেক্ষে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলে আমরা তাদেরকে তাদের প্রোটোকল অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। এবং আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যত ভ্যাকসিন দরকার সেই ভ্যাকসিন আমরা ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারিং জন্য প্রস্তুতি নিয়েছি। গেল বছরের 2 জুলাই প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। আমরা কাজ শুরু করেছি যেদিন প্রথম বাংলাদেশে একজন কোভিড পেশেন্ট ডিটেক্টেড হয়। শুরুতে ব্যান কোভিড রাখা হলেও পরবর্তীতে মুজিব বর্ষের কারণে স্বাস্থ্য সচিবের প্রস্তাবে করোনা ভাইরাসের টিকার নাম হয় বঙ্গোভ্যাক্স। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে আরও 17 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 6.85%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 304তম দিনে 14,462 জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 944 জন। মোট শনাক্ত 5,17,920। নতুন 944 জন সহ সুস্থ হয়েছে 4,62,459। করোনায় মোট মারা গেছে 7,670 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 32,86,885 জনের।
ব্রিটেনের স্ট্রেইনের অনুরূপ করোনা ভাইরাসের নতুন ধরন বা স্ট্রেইন দেশে শনাক্ত হয়েছে। বিদ্যমান আরটিপিসিআর পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে টুজিন পরীক্ষার পদ্ধতি, কিন্তু বাস্তবতা হলো এই পদ্ধতি নতুন স্ট্রেন শনাক্ত করতে পারে না। ভাইরাস বিশেষজ্ঞদের পরামর্শ হলো অন্যান্য দেশের মতোই ট্রাইজিন প্রিমার ব্যবহার করে সক্ষমতা বাড়াতে হবে। উদ্যোগ নিতে হবে ট্রিজিন পদ্ধতির কিট আমদানির। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্পাইক জিন, একটি ORF1AB এবং তৃতীয়টি অ্যান জিন হল করোনা ভাইরাসের গুরুত্বপূর্ণ 3টি জিন। ব্রিটেনে পাওয়া নতুন স্ট্রেইনে N501Y এর প্যাথোজেনিক জিনের সিকোয়েন্সের পরিবর্তন এসেছে 17টি। আবার স্পাইক প্রোটিনের কিছু অংশ বিলুপ্ত হয়ে পেয়েছে নতুন আকৃতি, যার কারণে এটি হয়ে উঠেছে আরও সংক্রমণশীল, ছড়াচ্ছে 70 ভাগ বেশি দ্রুতগতিতে। ব্রিটেনের মতোই এই স্থানিক বা লোকেশন মিল আছে এমন স্ট্রেনের উপস্থিতি বাংলাদেশেও মিলেছে। বৈসাদৃশ্য শুধু প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন। বাংলাদেশে অরিজিনিন অ্যামাইনো অ্যাসিড এবং ব্রিটেনে হিস্টিডিন এই অংশটি নিয়ন্ত্রণ করে প্রোটিনের কার্যকারিতা। যে সিকোয়েন্সগুলো তার প্যাথোজেনেসিস করে, ভাইরাসটাকে প্যাথোজেনেসিস করতে হেল্প করে, সেই সিকোয়েন্সের মধ্যে 17টা পরিবর্তন হয়েছে। কিন্তু এখন এই যে ডিলিট হয়ে যাওয়ার পরে যে স্পাইকটা হয়েছে, এটা বাচ্চাদের ওই রিসেপ্ট ওইটার মধ্যেও বাইন্ড করতে পারে। ভাইরাস পরিবর্তন হলেও বাংলাদেশে বদলায়নি করোনা শনাক্তকরণে প্রচলিত আরটিপিসিআর পদ্ধতি। আগের মতোই করা হচ্ছে টুজিন পদ্ধতিতে, যা সবগুলো মিউটেশন বা পরিবর্তনকে শনাক্ত করতে পারছে না। আরটিপিসিআর আমরা কি যে প্রাইমারটা ব্যবহার করি, সেই প্রাইমারটা হচ্ছে টুজিন প্রাইমার। আমরা 2টা জিন দেখি, তো এখন যে সিকোয়েন্স, এখন যে ভাইরাসটা তার তো পরিবর্তন হয়েছে, ওইটা কি এটার সাথে বাইন্ড করবে এখন? ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনে প্রথমে 3 জিন আরটিপিসিআর স্ক্রিনিং এবং পরে সিকোয়েন্সিং করে দেখা গেছে সব পরীক্ষায় এস জিন নেগেটিভ এসেছে। সেখানে বাকি 2টো জিন পরীক্ষায় জিন পজিটিভ। আবার জিনোম সিকোয়েন্সিংয়ে 99% নতুন স্ট্রেনের উপস্থিতি মিলছে। এখন বিদেশে যেমন 3 জিন টেস্ট শুরু হয়েছে, অলরেডি তারা বার করছে টেস্ট, কিট বার করছে, কিন্তু আমাদের দেশে নাই, সেটা এখন আমদানি করা হয়নি। যে এরকম তো মানুষ ইনফেকশন নিয়ে আসতেছে, আইসিইউতে এখন বেশি রাশ এবং মানুষ মারাও যাচ্ছে, ইয়াং জেনারেশন মারা যাচ্ছে। আর আমাদের কোন স্ট্রেন সেই হিসাবে জেনে আমাদের টেস্ট অবশ্যই বদলাইতে হবে। বাংলাদেশের বাস্তবতা হলো আরটিপিসিআর টেস্টে নেগেটিভ ফল আসলেও সিটি স্ক্যান কিংবা এমআরআইতে অনেকেরই মিলছে ফুসফুসের সংক্রমণ। এই যে ভাইরাসটা, এটাতে তেমন কোনো সাইন সিমটম হয় না, হালকা একটু সাইন সিমটম হয়। আমাদের দেশে এরকম দেখা যাচ্ছে যে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, আইসিইউতে নিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে, লাঙে সিটি স্ক্যান করে দেখা গেছে যে লাং ইনভলভড, কিন্তু কোভিড টেস্ট নেগেটিভ। 3 জিন শনাক্ত করার পদ্ধতি শুরু করতে হবে আরটিপিসিআর টেস্টে। ঠিক তেমনিভাবে প্রতি 100টি কোভিড-19 পরীক্ষায় কমপক্ষে 5টি জিনোম সিকোয়েন্সিং করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিজ দেশে অবশ্যই ফিরে যেতে হবে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য ক্যাম্পের চারদিকে সেনাবাহিনীর সহায়তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে, তবে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া রোহিঙ্গাদের মাতৃভাষা ও ইংরেজি শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। রোহিঙ্গাদের নিরাপত্তা, নিজ দেশে ফিরে যাওয়া সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় কমিটির প্রথম বৈঠক বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের কয়েকজন মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। খুব শিগগিরই তাদের ফেরত পাঠানোর কাজ শুরু হবে। আমাদের সর্বোচ্চ ইসের সঙ্গে আমরা আলাপ করেছি, স্টেট কাউন্সিলরের সঙ্গে এবং তাদের কয়েকজন জেনারেলের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। আমরা মনে করি আমাদের মূল কাজটি হলো তাদেরকে ফিরিয়ে দেওয়া। ওখানে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় চায়নার সঙ্গে এবং জাপানের সঙ্গে, জার্মানের সঙ্গে মিটিং করেছে ইতিমধ্যেই। তিনি আশাবাদী যে খুব শীঘ্রই তাদের সরকার যাদের আইডেন্টিফাই করেছে হয়তো যাওয়া শুরু হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের একটা অংশ ইয়াবাসহ মাদক কারবারে যুক্ত, তাদের উপর নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। তারা মাঝে মাঝেই ওই মায়ানমারে চলে যাচ্ছেন এই ইয়াবা নামক
যে মাদক সেটা নিয়ে আসেন। কলহর জের ধরে আমরা শুনেছি খুনাখুনি হচ্ছে এবং 2-4টি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এইটা যাতে না বাড়ে সেই জন্যই পুলিশের টহল মানে রাত্রে দিনে অব্যাহত থাকবে। ভাষান্তরে বাইরের লোক নিয়ন্ত্রণে পদক্ষেপের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভাষান্তরের রোহিঙ্গাদের জন্য খেলাধুলা ও বিনোদনের সব ব্যবস্থা করা হয়েছে। স্পোর্টস ও মিউজিক ক্লাবের উদ্যোগে প্রতিদিনই চলছে প্রতিযোগিতা। বিনোদনের পাশাপাশি শিশু কিশোরদের জন্য তৈরি করা হয়েছে 2টি নন ফরমাল স্কুল। দেশান্তরে জীবন নিয়ে হাঁপিয়ে ওঠা রোহিঙ্গাদের কাছে এসব যেন স্বপ্নের মতো। ভাষান্তর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। ভাষান্তরের উন্মুক্ত মাঠ, চলছে ফুটবল ম্যাচ। মাঠের চারপাশে সব বয়সী দর্শক। কখন গোল হবে টান টান উত্তেজনায় ম্যাচ এগুচ্ছে। বল গড়াচ্ছে এক পা থেকে অন্য পায়ে। অস্তগামী সূর্য, সন্ধে নামার আগেই শেষ করতে হবে খেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের উচ্ছ্বাস। ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়া এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ছিলেন দীর্ঘদিন। নির্মল আনন্দ বঞ্চিত রোহিঙ্গাদের কাছে ভাষান্তর যেন স্বপ্ন পূরণের ভূমি। এখানে আমাদের খেলার মাঠ করে দিয়েছে, যেমন ধরেন আমাদের স্পোর্ট ক্লাব করে দিয়েছে, তাহলে মিউজিক ক্লাব করে দিয়েছে। শুধু সুবিধা ওখানে যেটা পাইনি সেটা এখানে পাচ্ছি আমরা। ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য রয়েছে একটি মিউজিক ও স্পোর্টস ক্লাবও। প্রতিদিনই খেলাধুলার পাশাপাশি চলে সংস্কৃতি চর্চা। 2 দফায় আসা রোহিঙ্গার মধ্যে শিশু কিশোরের সংখ্যা 1658, যা মোট সংখ্যার প্রায় অর্ধেক। এসব শিশু কিশোরদের সুস্থ মানসিক বিকাশে ভাষান্তরে দেয়া হয়েছে সুষ্ঠু পরিবেশ। রোহিঙ্গা শিশুদের জন্য 2টি নন ফরমাল স্কুলও প্রস্তুত। প্রতিটি স্কুলে ক্লাসরুম 10টি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে চালু হবে শিক্ষা কার্যক্রম। আমরা তো ইম্পর্টেন্ট ওই দে এখন পড়াশোনার ব্যবস্থা খাদ্য পাইছে, খানা মানে গদুয়ার পাইছে, বেশি ভালো লাগে। আর গুড়া গুড়া বেগুন আর এডুকেটেড যাবে ফর্মের কারিকুলাম বই ফান্না করে বলবা আমরা চাই। খোলা আকাশের নিচে এই লেকটি মন ভালো করে দেয় বাস্তুহারা রোহিঙ্গাদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ভাষান্তর, নোয়াখালী। রাজধানীর টেকনিক্যাল মোড়ে অভিনেত্রী আশাকে গাড়ি থেকে ফেলে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ করেছে নিহত তরুণীর স্বজনরা। এদিকে মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন দীপু শিকদার। সোমবার দিবাগত রাত 1:30 চলমান একটি গাড়ির সিসিটিভির ফুটেজ। কল্যাণপুর থেকে টেকনিক্যাল মুখী যানবাহন। দেখা যাচ্ছে পাশাপাশি 2টি ট্রাক। কয়েক সেকেন্ড পরে স্পষ্ট হয় রাস্তায় পড়ে আছে একটি বাইক, আর বাইকের কিছুটা সামনেই পড়েছিল হতভাগ্য তরুণীর নিথর দেহ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশার মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা মনে হলেও পরিবারের দাবি হত্যাকাণ্ড। বাইকের তো ফালাই দিয়ে এটা বুঝাইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের সন্ধ্যে ছেলে আমার বাইক নিয়ে মারছে। বাইক চালিয়েছে যে ছেলেটা, ওই ছেলেটা বলছে যে রাত্রে রাস্তা পার হইতে যা মারা গেছে, ঠিক আছে। সকাল আবার বলছে কি আমার বাইকতে পড়ে গেছে, আবার সে বলছে কি আমাকে ট্রাকে ধাক্কা মারছে। মৃত্যুর ঘটনায় স্বজনরা দারুসালাম থানায় মামলা করেন। পুলিশ বলছে মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজের সংগ্রহে আমরা পর্যালোচনা প্রাথমিক অনুসন্ধানকে জানতে পারতেছি যে অজ্ঞাতনামা ট্রাকের আঘাতে আয়েশা আক্তার আশা ঘটনাস্থলে মৃত্যু হয়। অজ্ঞাতনামা ট্রাকের যে ড্রাইভার তারে আমরা অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারবো। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বাইক চালক আশার বন্ধুকে আটক করেছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়, শৃঙ্খলা ভঙ্গকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। ফুটপাত দখল করে রাজনৈতিক দলের অফিস নয় বললেন মেয়র আতিক, উচ্ছেদের হুঁশিয়ারি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী মির্জা কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের একযুগ পূর্তিতে তিনি বলেন, ধারাবাহিকতার কারণে সব সূচকে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ক্ষমতায় টানা এক যুগ পার করল আওয়ামী লীগ। যুগপূর্তি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে শীতার্তদের মাঝে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ভার্চুয়ালি যুক্ত হন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ষড়যন্ত্র সত্ত্বেও দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা বিশ্বাস করি সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারের গৃহীত নীতি পরিকল্পনা থাকবে চলমান। ভিন্ন ভিন্ন দল সরকারে আসতে পারে, তবে রাষ্ট্রের লক্ষ্য এবং অর্জনের ধারাবাহিকতা থাকবে গতিশীল। সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছোট ভাই মির্জা কাদেরের বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়। এই পার্টিতে সভাপতি শেখ হাসিনা ছাড়া আমরা কেউই অপরিহার্য নই, আমরা কেউই নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে নই। দেশকে পিছিয়ে দিতে সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ছাড় পাবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যারা এসব উন্নয়ন চোখে দেখে না তারা শুধুই সমালোচনা করে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশিত সচিত্র বঙ্গবন্ধুর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সব সূচকে ও ভারতের চেয়ে অনেক সূচকে এগিয়ে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ভারতের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে দারিদ্র্য নামক শব্দটি দূর হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এই ফর্ম সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে 56টি পৌরসভায় ভোট 14 ফেব্রুয়ারি। এর মধ্যে 31টিতে ইভিএমে এবং 25টিতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। সংগ্রহ ও জমা দেয়া চলবে 11 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দিনে ফর্ম সংগ্রহকারীরা বলছেন, দলের প্রতীক পেলে জয়ে আশাবাদী তারা। আমি শতভাগ বিশ্বাস করি আগামীতেও আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে 100% বলাটা হইল পাপের কথা হবে। আমি জয় নিশ্চিত। নমিনেশন পেলাম না, তারপরে বিদ্রোহী ক্যান্ডিডেট হওয়ার মতো আমার সেই যোগ্যতা অর্জন করি নাই। পড়াশোনা করি আমরা রাজনীতিতে এসেছি, আমরা লুটের জন্য আসি নাই। এবারের নির্বাচনে দলের মনোনয়ন পেতে তরুণরাই বেশি আগ্রহী। মেয়র নির্বাচিত হলে আমি তারুণ্যের যে অহংকার, তারুণ্যের যে কর্মকাণ্ড, সেটার ইনশাল্লাহ প্রতিফলন ঘটবে। প্রচারণা সীমাবদ্ধ মার্চ করে মনোনয়ন দেয় তাহলে ইনশাল্লাহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে। গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে কারা পাচ্ছেন পৌর নির্বাচনের টিকিট। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ফুটপাত কোনো রাজনৈতিক দলকে দখল করতে দেয়া হবে না, আবারও হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তাছাড়া সড়কের পাশে চিহ্নিত স্থানের নির্দিষ্ট ফি দিয়ে গাড়ি রাখার ব্যবস্থা করতে যাচ্ছে বলেও জানান মেয়র। রাজধানীর কুনিপাড়া এলাকায় নতুন সড়ক উদ্বোধনের সময় তিনি একথা জানান। রাজনৈতিক ছত্রছায়ায় গোল্ডেন মনিরের উত্থান। তার অবৈধ কাজের সহযোগী হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের অসৎ কিছু কর্মকর্তা কর্মচারী। তাদেরকে ঘুষ দিয়ে শতাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন এই মনির। তার সহযোগিতার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইদুল ইসলামের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ।
90-এর দশকে গাউসিয়া মার্কেটের দোকানকর্মী মনিরের উত্থান গল্পের মতো। এখনও গোল্ডেন মনিরের সব সম্পদের হিসাব মেলানো যায়নি। এর মধ্যে আবার কয়েকশো কোটি টাকা পাচারের তথ্য আছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বিদেশে টাকা পাচারের তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ পুলিশের সিআইডি ইউনিটকে ইতিমধ্যে সরবরাহ করেছে। বিএনপির রাজনীতির সাথে জড়িত মনির রাজনৈতিকভাবে প্রভাবশালীদের সহযোগিতা ছাড়াও রাজুকের কর্মকর্তা কর্মচারীদের সাথে বন্ধুত্ব করেন। তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিয়েছেন নানা সুবিধা। সহযোগীদের অন্যতম একজন রাজুকের সাবেক সিবিএ নেতা আব্দুল মালেক। গোল্ডেন মনিরের বাসার পাশেই আলিশান এই বাড়িটি তার। চাকরি জীবনের শুরুতে ছিলেন গার্ড। উত্তরায় রাজুক কর্মচারীদের জন্য বরাদ্দকৃত প্রায় 5 একর জায়গা গোল্ডেন মনিরের কাছে বিক্রি করেছেন এই মালেক। এখান থেকে নিয়েছেন শত কোটি টাকার বেশি। এক ব্যক্তি একটাই মাত্র প্লট পাবে, তবে গোল্ডেন মনির এই নিয়মের বাইরে। রাজুক কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দিয়ে শতাধিক প্লট বাগিয়েছেন তিনি। এত বছরে কারো চোখেই কি পড়েনি এই অনিয়ম? গোল্ডেন মনিরের জাল জালিয়াতির দলিল তৈরি করতেন তেজগাঁও রেস্ট্রি কমপ্লেক্সের সাবেক এক্সট্রা মোহরারদের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। মনিরকে সহযোগিতা করে গোল্ডেন মনিরের বাড়ির মতো বাড়ি বানিয়েছেন নাসির। নাখালপাড়াও তারও আরও 2টি বাড়ি রয়েছে। মনিরের সহযোগীদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে র্যাব। রাজুকের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। এই বিষয়ে আমরা সকল তথ্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমরা সমন্বয় সাধন করেছি। যে সকল তথ্য আমাদের কাছে ছিল সকল তথ্য তাদেরকে আমরা জানিয়েছি এবং ফলশ্রুতিতে তারা এক ধরনের প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক তদন্ত করার একটি পদক্ষেপ নিয়েছেন। সহযোগীদের বিষয়ে তথ্য নিচ্ছে দুদক। যে অভিযোগগুলো উপস্থাপন করা হয় প্রত্যেকটা বিষয়ে তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখেন, তার সূত্র ধরে লিঙ্ক ধরে যেখানে যাওয়া দরকার সেখানে যান, যেখানে দেখা দরকার সেই পর্যন্ত যান এবং আমাদের অফিসাররা শেষ পর্যন্ত যাবেন, এটা আমরা বিশ্বাস রাখি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ভবনের উপর স্থিতি অবস্থা কেন সংরক্ষণ নয় জানতে চেয়েছে হাইকোর্ট। জর্জিয়ায় ডেমোক্রেট রাফায়েল ওয়ার্নের জয়, আরেক আসনে এগিয়ে অস্ট্রেলিয়া। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ভবন দখলের ও অবস্থানের উপর স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঐতিহাসিক স্থান হিসেবে কেন সংরক্ষণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। চট্টগ্রামের কোতোয়ালি থানার রহমতগঞ্জে শিশুবাগ স্কুলটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ভবন। ভারতীয় কংগ্রেস নেতা যাত্রামোহন সেনগুপ্ত এই বাড়িটি নির্মাণ করেছিলেন। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, মোহাম্মদ আলী ও শওকত আলী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে এই বাড়িতে এসেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীরাও এই বাড়ির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এরপর জেলা প্রশাসনের কাছ থেকে জমি লিজ নিয়ে ভবনে শিশুবাগ স্কুল প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি ভবনটি ভেঙে ফেলতে চাইলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। মঙ্গলবার হাইকোর্ট আদেশ দেন। আদালত শুনানি শেষে সবকিছু বিবেচনা করে রুল ইস্যু করেছেন এবং 1 মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন। সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সহ 6 জনকে বিবাদী করা হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেন হাইকোর্ট। কেন প্রত্নতাত্ত্বিক হিসেবে এটা ঘোষণা করা হবে না সে মর্মে রুল দিয়েছে। আমাদের আবেদন থাকবে এই বাড়িটি যাতে জাদুঘর হিসাবে তৈরি করা হয়। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়িটি রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী সহ বিশিষ্টজনেরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির নবনির্বাচিত সদস্যরা। উপকমিটিতে চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খন্দকার বজলুল হক ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, সরকারের উন্নয়ন অগ্রগতিতে সহযোগিতার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কাজ করবেন তারা। পরিবেশ সম্মত দেশের উন্নয়ন হবে, বাংলাদেশের উন্নয়ন হবে এবং পরিবেশকে সুরক্ষা দিয়ে আমরা বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের জন্য আমরা শপথ নিলাম। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। গাজীপুর শ্রীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এমসি বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন উপশাখা উদ্বোধন করেন। এই সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও অ্যাক্সেসরিজের ১০০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের ঘোষণা দিল ওয়ালটন। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। এ সময় বক্তারা বলেন, নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে। 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এমন সুবিধা পাবেন গ্রাহকরা। শেষ করব স্বশিক্ষিত এক চিত্রশিল্পীর খবর দিয়ে। দেখা থেকে শেখা আর গল্প শুনে কল্পনা, শিল্প সৃষ্টিতে পুঁজি তার এটুকুই। চিত্রকরের রং তুলিতে প্রজ্জ্বল গ্রাম জীবন আর পুরনো ঢাকার ঘিঞ্জি অবয়ব। বলছিলাম স্বশিক্ষায় শিক্ষিত চিত্রশিল্পী নুরুদ্দিনের কথা। জামালপুরের নিভৃত গ্রাম থেকে ঢাকা এসে রাজধানীর গ্যালারিতে স্থান নেয়া নুরুদ্দিনের কাহিনী শোনাচ্ছেন অখিল পোদ্দার। রাতভর ঝিঝির ডাক আর দিনভর ঝিনাই নদীতে পালতোলা নৌকা দেখেছেন নুরুদ্দিন আহমেদ লাবলু। সরিষাবাড়ির চরহরিপুর গাঁয়ের সে স্মৃতি এখনো ভোলেননি। ঢাকায় একাধিক আর্ট গ্যালারিতে চাকরির সুবাদে পরিচয় রংতুলির সঙ্গে। ক্রমশ শিল্পী হয়ে ওঠেন এই নিভৃতচারী। 1990 সনে ঢাকা আসার পর আমি কাজ হিসাবে জয়েন করি ফ্রেমিংয়ে। তো সে থেকেই বিভিন্ন আর্টিস্টের ছবি দেখা, ভাবতে লাগলাম যে আসলেই ছবি তো মানুষই আঁকে, তো আমি কেন নয়। রাজধানীর বিভিন্ন আর্ট গ্যালারির সঙ্গে একে একে বাড়ে ঘনিষ্ঠতা। এখন নিজেই গুলশান 2-এর ডিসিসি মার্কেটে গড়ে তুলেছেন ডেকোরিয়াম আর ইয়ার্ড গ্যালারি। বিদেশিরা এই কাজগুলি পছন্দ করে, বিদেশিরা এগুলি নেয়। তো আমি মনে মনে ফিল করতে থাকি যে আমি সম্পূর্ণ সময়টাই আমার ছবি আঁকাতে কাজে লাগাবো। চিত্রশিল্পীরা বলছেন, নুরুদ্দিনের নিষ্ঠা আর নান্দনিকতা অন্য আঁকিয়েদেরও রসদ যোগাচ্ছে। ফ্রেম করতে গেলে কিছু কাগজ বেঁচে যায়, কাঠ বেঁচে যায়, রং বেঁচে যায়। ওই যে এক্সট্রা রং থেকেই অ্যাপ্লাই করে করে সে টেস্ট খুঁজে পেত। মোটামুটিভাবে সে অনেকদিন আগাবে। সময়ের ক্রান্তিকাল ছবির ভাষা দিয়ে উতরাতে চান শিল্পী নুরুদ্দিন। এক জীবনে মানুষ কতটাই বা পায়, চাওয়ার শেষ নেই। আমার 2টা রেডি হয়েছে, আমি 2টা গ্যালারিতে নিয়ে যাই, 2টা সেল হয়ে গেছে, আবার 2টা করতে হয়। জামালপুরের সরিষাবাড়িতে বেড়ে ওঠা নুরুদ্দিন আহমেদ ছোটবেলা থেকে দেখেছেন নদীর ঢেউ, আকাশের রং আর উপলব্ধি করেছেন গাছের পাতার রিনিঝিনি শব্দ। সেখান থেকে চাকরির সুবাদে ঢাকায় আসা, কাজের সুবাদেই পরিচয় হয় আর্ট গ্যালারির বিভিন্ন শিল্পীদের সঙ্গে। অতঃপর তিনি এঁকে চলেছেন
নগর সভ্যতার কঠিন সংগ্রামের সঙ্গে গ্রামের সারল্যপনার এক অবয়ব। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এক যুগ পূর্ণ করল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, উন্নয়নের মহাযজ্ঞে সব সূচকেই এগিয়ে দেশ। বিদেশে কর্মী পাঠাতে দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রবাসীদের অধিকার নিশ্চিত করার আহ্বান। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনের অনুমোদন পেল গ্লোবের বঙ্গভ্যাক্স, করোনায় আরও 17 মৃত্যু। রোহিঙ্গাদের মিয়ানমারেই ফিরতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাম্পের চারপাশে দেওয়া হবে কাঁটাতারের বেড়া। টিভি অভিনেত্রী আশা চৌধুরীর ময়নাতদন্ত সম্পন্ন, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।